তৃতীয় মানুষ এলে দুজনার ঘর টিকে না। অনেক অনেক মূল্য দিয়ে তবেই সার চেনেছে কাজললতা। বিস্ময়ের তাড়নায় তার ভয় উবে যাবার দাখিল। অনেকক্ষণ সঙ্গোপনে দূরে দাঁড়িয়ে দেখেছে। জমজমাট মনে হয়েছে দোকানটা। জলুস বেড়েছে, লোকজন বেড়েছে, খদ্দের বেড়েছে। দেখছিল আর বুকের তলার কাঁটা ছেঁড়ার উপর যেন এক ধরনের খুশির প্রলেপ পড়ছিল। কিন্তু নিভৃতের রোমাঞ্চ মিলিয়ে আসতে চোখের নজর বাড়ছিল। কাজললতার খটকা লাগছে কেমন। অত দূর থেকে ভালো ঠাউর করতে পারছে না। যদিও ওখানকার ভিতরের আলো দিনের আলোর মতো সাদা, তবু কি যেন এক ব্যতিক্রম ঝুঁকি দিচ্ছে। একটাও চেনা মুখ চোখে পড়ছে না। পায়ে পায়ে এগোলো আরো একটু। জনাদই অল্প বয়সের ছেলে কাজ করছে, আর 3টি মেয়ে। 18 থেকে 22-24-এর মধ্যে হবে মেয়েগুলোর বয়স। কাজললতা আরো একটু এগিয়ে তাদের দেখছে ভালো করে। চোখের দৃষ্টিটা খড়খড়ে হয়ে উঠছে। এই আবার কি? এ কি দেখছে কাজললতা? নিজের জীবনযাত্রা যেমনই হোক, সকল সংশয়ের ঊর্ধ্বের কোনো উগ্র শুচিশুদ্ধ মানুষকে জীবনের জটিল রাস্তায় চলতে দেখলে মন হঠাৎ যেমন ধাক্কা খায়, এই মেয়েগুলোকে দেখে প্রায় তেমনই একটা ধাক্কা খেয়ে উঠল কাজললতা। নিজের অগোচরে পায়ে পায়ে আরো একটু এগোলো সে। সুন্দর দূরে থাক, তেমন সুশ্রীও নয় একটা মেয়েও, তবে সাজগোজে শ্রী বাড়াবার চটক আছে। যে চটকে শ্রী আসলে নিষ্প্রভ হয়, কিন্তু চোখ টানে। পরনে উগ্র রঙের শাড়ি, গায়ে গলা ঘেঁষা টেপ ব্লাউজ, হাতে এক এক বোঝা রং বেরঙের কাঁচের চুড়ি, গালে ঠোঁটে রং। এই বৈচিত্র্যের বুদ্ধি একদিন কাজললতাই দিয়েছিল। জীবিকার্জনের সেই যুগ্ম আসরে সেই প্রথম এবং একমাত্র নায়িকা ছিল। কিন্তু এ আবার কি? লোকটা কি এতদিনে তাহলে এই জটিল যুগে তাল ঠুকে চলার সহজ রাস্তাটা চিনে ফেলেছে? কাজললতা যখন ওই আসরের নায়িকা ছিল, তখনও হয়তো লক্ষ্যের তফাৎ ছিল না খুব। কিন্তু এই যেন রাতের নিভৃতে প্রত্যাশার তাগিদে ঘরে স্ত্রীর কাছে আসা আর গণিকালয়ে যাওয়ার মধ্যে যেটুকু তফাৎ, অনেকটা সেই রকম। রুচির তফাৎ, শালীনতার তফাৎ। নিজের অজ্ঞাতে আরো কাছে এসে দাঁড়িয়েছে কাজললতা, প্রায় দোকানের সামনে। তারপর দ্বিতীয় ধাক্কা। ব্যস্ততার ফাঁকে ফাঁকে ওধারের ক্যাশ বাক্সের সামনে মালিকের নির্দিষ্ট আসনটা দেখা যাচ্ছে। সেখানে জাঁকিয়ে বসে আছে সম্পূর্ণ একজন অচেনা লোক। বছর 35-36 হবে বয়স। রোগা ঠ্যাঙা, পরিপাটি সাজ। উঠছে, তদারক করছে, আবার গিয়ে বসছে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে নজর রাখছে। ক্যাশ বাক্সে টাকা তুলছে। দোকানের প্রায় দরজায় দাঁড়িয়েই নির্বাক বিমোরল বিস্ময়ে তাকে দেখছে কাজললতা। মাথার মধ্যে সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছে যেমন। সচকিত হয়ে খানিকটা পিছনে সরে এলো। মাথা উঁচিয়ে দু চোখ টান করে সাইনবোর্ডটা দেখলো আবার। দুজনার ঘর, সেই সাইনবোর্ড। লাল রক্তের অক্ষরে সেই লেখা। দুদিকে সেই দুই নারী পুরুষের মূর্তি, সেই ঘর। কিন্তু একে দেখছে কাজললতা। আবার এগিয়ে একেবারে দরজার মুখে এসে দাঁড়ালো। আবার ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখতে লাগলো, বিশেষ করে মালিকের আসনের সেই লোকটাকে। দুজনের ঘর জমজমাট বটে, যেমন তারা আশা করেছিল একদিন, প্রায় তেমনই। সে আর রাধাকান্ত। কাজললতা আর রাধাকান্ত দুজনের ঘরের ওই বাইরের দিকটা বহু লোকের সমাবেশের প্রত্যাশাতেই খোলা ছিল।
না, দুজনের ঘর বলতে সত্যি দুজনের বাসের ঘর এটা নয়, কোনো কাব্যের ব্যাপারও নয়। এটা একটা সাইনবোর্ড। ওই সাইনবোর্ডে বড় বড় জলজলে রক্তের হরফে ওই কথা কটি লেখা। লেখার দুপাশে নিপুণ রঙের প্রলেপে একটি পুরুষ মূর্তি আর একটি রমণী মূর্তি আঁকা। দুজনে দুজনের দিকে চেয়ে আছে। ওই চাউনিটুকু বড় জীবন্ত। দুজনার ঘর বলতে দুজনার ঘর গড়ার উপকরণ জোগানোর দোকান এটা। বিজ্ঞাপনের চটকে বস্তু জগতে ভাগ্য বদলের অনেক বিস্ময়কর নজির আছে। কখন কোনটা যে জনতার মনে দাগ কেটে বসবে বা চোখে ঘোর লাগাবে তার স্থিরতা কিছু নেই। দাগ পড়ল কি ঘোর লাগলো, অমনি কপাল ফিরল। দুজনের ঘরের এখন অন্তত সেই কপাল। দলে দলে মেয়ে পুরুষ আসছে, জিনিস কিনছে, বেরিয়ে যাচ্ছে। যে কোনো বয়সের স্বামী স্ত্রী অথবা যুব্য দ্বৈতা এই পথে চললে ওই সাইনবোর্ডটা তাদের চোখ টানবেই। পরস্পরের দিকে চেয়ে তারা মুখ টিপে হাসবে। কিছু কেনার থাকলে তারা এই দোকানেই ঢুকে পড়বে। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর নিজের অগোচরে একটু একটু করে কাছে এসে সেই দৃশ্যই দেখছিল কাজললতা ঘন্টার পর ঘন্টা। কিন্তু সত্যি একে দেখছে সে? মালিকের আসনে ওই লোকটা কেন? চোখের পলক পড়ে না কাজললতার। দোকান ঘেঁষা ফুটপাথের যাতায়াতের পথে দাঁড়িয়ে আছে। কত লোক যে তাকেই লক্ষ্য করে যাচ্ছে হুঁশ নেই। লক্ষ্য দোকানের মালিকও করল এক সময়। ভিতরের ভিড় কমেছে তাই দেখছে। তারপর অনেকবারই চোখ গেল সেদিকে। উঠে এলো এক সময়, সবিনয়ে জিজ্ঞাসা করল, আপনি কিছু নেবেন? ভিতরে আসুন না। কাজললতা থতমত খেলো এক প্রস্থ। তারপর লোকটাকে আবার দেখলো একটু। ভিতরে এসে দাঁড়ালো সে। মহিলাটির হাব ভাব থেকে দোকানের মালিক নন্দ ঘোষ বিস্মিত। উৎসাহিত হবার মতো খদ্দের নয় কিছু। আটপৌরে বেশ বাস, মোটা সোটা গরম, কপালে নয়া পয়সার থেকে বড় জলজলে সিঁদুরের টিপ। দেখলেই বোঝা যায় তেমন অবস্থাপন্ন নয়, তেমন আধুনিকা তো নয়। তবু তার ঈষৎ বিমূঢ় চাউনির মধ্যে কি যেন ছিল যা নন্দ ঘোষের খুব স্বাভাবিক মনে হয়নি। জিজ্ঞাসা করল, কি চাই বলুন? কাজললতা আত্মস্থ হলো এবার। কিছু বলতে হবে। অস্ফুট স্বরে বলল, আগে মালিক কে? নন্দ ঘোষ এরকম চাওয়ার জন্য প্রস্তুত ছিল না খুব। আমিই মালিক, বলুন কি বলবেন? তার মুখের উপর কাজললতার চাউনিটা বদলাতে লাগলো আবার। শূন্য দৃষ্টি লোকটার মুখের উপর ঘুরল বার কয়েক। কি বলবে বা কিছু না বলে দোকান থেকে বেরিয়ে আসবে কিনা ভেবে পেল না। আর নন্দ ঘোষের মনে হলো যা বলতে চায় এই অপরিচিতা তা বোধহয় এত লোকজনের সামনে বলতে পারছে না। এখন ভিড় আরো পাতলা হওয়ায় ওই ছোড়াছড়িগুলো এদিকেই ফিরে ফিরে তাকাচ্ছে। এই অজ্ঞাত রমণীর প্রতি তার একটু কৌতূহল হলো কেন কে জানি। কিছু বলতে চায় নিশ্চয়ই, নইল দরজার সামনে দাঁড়িয়ে ওভাবে অতক্ষণ ধরে দোকানের দিকে চেয়েছিল কেন? আর ভিতরে এসেই বা মালিকের খোঁজ করল কেন? আচ্ছা, এদিকে আসুন। মালিকের আসনের পিছনে ছোট একটা খুপড়ি ঘর, একটা নিজস্ব বিশ্রামের ঘর নন্দ ঘোষের। সেখানেই নিয়ে এলো কাজললতাকে। তাকে বসতে বলল। তারপর আবার জিজ্ঞাসা করল, কি চাই বলুন? কি বলবে কাজললতা? এ পর্যন্ত আসবে তা তো ভেবে আসেনি। একবার ভিতরে ঢুকবে তা তো কল্পনাও করেনি। এই আশা, এই বসা সব নিজের অজ্ঞাত সারেই ঘটেছে। কিন্তু জবাব কিছু একটা দিতে হবে। লোকটা চেয়ে আছে, সেই নাকি মালিক এই দুজনার ঘরের।
তার ব্যবহারেই হয়তো লোকটা চাউনি সন্দিগ্ধ হয়ে উঠবে কেমন। জবাব মাথায় এলো চকিতে। উদ্ভট কিছু নয়, নিতান্ত প্রয়োজনের জবাব, বাস্তব জবাব। মনে হওয়ার সঙ্গে সঙ্গে একটা উদ্গত অনুভূতি দমন করে নিতে হলো আগে। এই পরিবেশ, এখানকার বাতাসই হঠাৎ যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চাইল তাকে। এই চেষ্টায় আগে করবে বই কি কাজললতা, দরকারও তো। যদি হয় তারপর সবই জানতে পারবে। নন্দঘোষের মুখের উপর তার ডাগর দুই চোখ আটকালো একবার। বলল, একটা চাকরির জন্য এসেছিলাম, খুব দরকার, দেবেন? না, এবারে আর নন্দঘোষ খুব বিস্মিত হয়নি। এই রকমই কিছু যেন মনে হয়েছিল তার। শোনা মাত্র তার ঘাড় নাড়ার কথা। এ যাবৎ আগে ২-৫টা মেয়ে তার কাছে চাকরির জন্য এসেছে। তাদের হাবভাব অবশ্য এরকম ছিল না। তারা এসেছে, সবিনয়ে চেষ্টা করেছে, তারপর চলে গেছে। কিন্তু এর বেলায় নন্দঘোষ কেন যে মাথা নাড়তে পারল না তক্ষুনি জানে না। রমণীটির প্রতি গোড়াতেই তার চোখ পড়েছিল কেন, মুখের দিকে চেয়ে সেটাই আগে বুঝে নিতে চেষ্টা করল। সামনের চেয়ারটায় বসলো এতক্ষণে। পকেট থেকে সস্তা দামের সিগারেট বার করে ধরালো। ব্যবসায়ীর তির্যক দৃষ্টি। কাজললতা প্রতীক্ষা করবে, ব্যগ্র প্রত্যাশা। লোকটার একটা হ্যাঁ বা নার উপর ওর জীবন মরণ নির্ভর করছে। এই ব্যাকুলতায় যে তার সপক্ষে কাজ করছে জানে না। শোনার অপেক্ষায় ফর্সা মুখ ঘেমে উঠেছে তার। নন্দঘোষ ভাবছে, যেন ভাবছে ঠিকই, আর আরে আরে তাকে বুঝতে চেষ্টা করছে কেন চোখে পড়েছিল তার ওই অত বড় জলজলে সিঁদুরের টিপটার জন্যই বোধ হয়। মুখখানা বড় সড়ো, চওড়া আর বেশ ফর্সা, তাই বোধহয় মানিয়েছে ভালো। তাকালেই দু চোখ আগে ওই সিঁদুরের ধাক্কা খায়। থাকা হয় কোথায়? আপনি তুমি বর্জন করে একটা নির্লিপ্ত প্রশ্ন নিক্ষেপ করল নন্দঘোষ। এই কাছেই বস্তি বাড়ির একখানা ঘরে। আর কে আছে? কাজললতাকে চেষ্টা করতে হয়নি, মুখ দিয়ে আপনিই নির্গত হয়েছে, মা। খুব মিথ্যে বলেনি কাজললতা। 7 দিনের চেনা ওই বুড়ি যদি না মা হতো তো মা আর কে? স্বামী কোথায়, কি করে? প্রশ্নের ফাঁকে ফাঁকে ভেবে নিচ্ছে নন্দঘোষ। সম্মুখবর্তিনীর সচকিত বিবর্ণ মূর্তিটা তাই ভালো করে চোখে পড়েও পড়ল না। নিলে কেমন হয় তাই ভাবছে সে। বৈচিত্র্যের দিকটা ভাবছে। যে মেয়েগুলো আছে দোকানে তারা অতি আধুনিকা। ওই কেমন হাওয়া আজকাল, নইলে তাকালে তো গা রি করে নন্দঘোষের। কিন্তু খদ্দের তো কত রকমেরই আছে, অনেকেরই হয়তো তারই মতো গা রি করে। শেষতলে এই বৈচিত্র্য দেখলে হয়তো চোখ জুড়বে। মুখশ্রী বেশ কমনীয়, মিষ্টি, তার উপর ওই জল জলে সিঁদুরের টিপ চোখ টানেই। তার যখন টেনেছে কত খদ্দেরের টানবে ঠিক কি? গেরস্ত ঘরের মেয়ে পুরুষদের ভালো যে লাগবে তাতে সন্দেহ নেই। আসল কথা, অতি আধুনিকা আর সিঁদুর পরা গেরস্ত ঘরের বউ দুরকমই কাজ করছে দোকানে। এই বৈচিত্র্যটাই বড় বলে মনে হতে লাগলো নন্দঘোষের। তার প্রশ্নের জবাবে বিড়বিড় করে কি বলল নন্দঘোষের ঠিক যেন কানে ঢুকল না। মুখভাগ একটুখানি অন্যরকম দেখছে যেন, তাও বুঝল না। আবার জিজ্ঞাসা করল, স্বামী এখানে থাকে না? কাজললতার মুখে ঘাম দেখা দিয়েছে আবার। মাথা নাড়ল, থাকে না। নন্দঘোষের খটকা লাগলো কেমন। স্বামীর কথায় মুখখানা অমন হয়ে গেল কেন? জিজ্ঞাসা করল, আপনি কি বরাবরই এখানে থাকেন? এবারও মাথা নাড়ল কাজললতা। অর্থাৎ এখানে থাকতো না,
কিন্তু মুখ বুজে থাকলে হবে না জানে। ঢোক গিলে মৃদু জবাব দিল, পাকিস্তানে থাকতুম, কদিন হলো এসেছি। অস্বস্তি, মিথ্যে বলার অস্বস্তি, কিন্তু খুব মিথ্যে নয় বোধ হয়। পাকিস্তান বর্ডারেই তো নিয়ে যাওয়া হয়েছিল তাকে, আর কদিন থাকলে কি যে হতো কে জানে। এই কদিন হলো এসেছে, তাও সত্যি। নন্দ ঘোষ যেটুকু বুঝবার নিজের মতো করে বুঝে নিল। যে জায়গা থেকে আসছে তাতেই যেন সব বোঝা হয়ে গেল। সর্বস্ব খুইয়ে এরকম তো কতই আসছে। বুক বেঁধে যত বড় করেই সিঁদুরের টিপ পড়ুক, সত্যিকারের আশা ভরসা যে কতটুকু তা এই মুখ দেখেই বোঝা যাচ্ছে। নাম কি? কাজল। মুখের উপর লোকটার যাচাইয়ের দৃষ্টি এই যেন প্রথম অনুভব করল কাজললতা। সম্পূর্ণ নাম আর বলা হলো না। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ এখানে, রবিবারে শুধু ছুটি, সুবিধে হবে? কাজললতা তক্ষুনি মাথা নাড়ল, হবে। আরো বেশি সময় থাকতে হলে আপত্তি ছিল না, থাকতে না পারাটাই যেন যাতনা। মাইনে কত চায়? যা দেবেন। আশায় আনন্দে দু চোখ চকচক করছে কাজললতার। মাইনের কথা সে একবারও ভাবেনি। দুজনার ঘরে তার জায়গা হবে কি হবে না সেটাই একমাত্র ভাবনা। হবে মনে হয়। হলো। পরদিন থেকেই তাকে আসতে বলে দিল নন্দ ঘোষ। তারও মনে মনে হিসেব কষা শেষ হয়েছে। 4 মেয়ে সে দোকানে রাখতে পারবে না। আগামী সপ্তাহে মাস শেষ হলে ওই কেতকী মেয়েটাকে বিদায় করবে। যেমন চেহারা তেমনই মুখের উপর কটকট করে কথা বলে, কালই ছাড়িয়ে দেবে তাকে। কাজললতা বাইরে এসে দাঁড়ালো, কিন্তু পা নড়তে চায় না। বিকেলে যখন আসে ভাগ্যের এই যোগাযোগ কল্পনাও করেনি। দূর থেকে খুব সঙ্গোপনে একবার চোখের দেখা দেখে যাবে বলে এসেছিল, কিন্তু সব উলটপালট হয়ে গেল কেমন। কাজললতা এখনো নিঃসংশয় যেন একটু আগের ওই অধ্যায়টা সত্যি কিনা, যা দেখেছে আর দেখে এলো তাই ঠিক কিনা। এ কার বদলে কাকে দেখল সে? দুজনার ঘরের আসল মালিক গেল কোথায়? দুটি জিনিসের সুনাম আর দুর্নাম ছিল রাধাকান্তর। তার মগজে বুদ্ধি ছিল আর স্নায়ুতে রাগ ছিল, কিন্তু এই দুটি জিনিসের সহাবস্থান রীতি নয়। একের প্রকোপে অন্যটিকে নিষ্প্রভ মনে হতো। মাথা যখন খেলতো উৎসাহ আর উদ্দীপনায়, তখন কারো বড় দোষ চোখেও পড়তো না। আবার স্নায়ু যখন চড়ত, তখন মন গড়া ত্রুটি আবিষ্কার করে ত্রাসের কারণ হয়ে উঠতেও দেরি হতো না। কিন্তু অবস্থার ফেরে স্নায়ুর উপর যত হাত পড়েছে, মগজের উপর তত নয়। স্টুডিওতে চাকরি করত, সিনসিনারি আঁকার কাজ। সে আর বটুক একসঙ্গেই কাজ করছিল। ঠিক একসঙ্গে নয়, বটুক কদিন আগে ঢুকে তাকে ঢুকিয়েছিল। বটুকের মুখ ভালো চলে, গুছিয়ে কর্তাদের মনের মতো ব্যবস্থাপত্র করা, সাজ সরঞ্জাম জোগানো, এসব ব্যাপারে তার মাথা ভালো খেলত। কিছুদিন চাকরি করার পর কাঁচা টাকা রোজগারের পথটাও ভালোই চিনেছিল। ঘন্টায় ঘন্টায় 10 টাকা রেটের এক্সট্রা আর্টিস্ট চুকিয়ে মাথা পিছু 2-3 টাকা বকরা আদায় করাটা আদৌ গর্হিত কাজ ভাবত না বটুক। তাছাড়া পার্টির বিশ্বাসভাজন হয়ে খুচরো কেনাকাটার ফাঁক দিয়েও মন্দ জোগাড় হতো না তার। রোজগার যেমন করত, ওরাতেও তেমন। মনে মনে এই লোকটাকেই রাধাকান্তর চেয়ে অনেক বেশি চৌকস ভাবত কাজললতা। বহু ব্যাপারে যোগ্য ভাবত, কিন্তু মনে মনে সে ভয়ই করত রাধাকান্তকে। এমন চণ্ডাল রাগ আর বুঝি দেখেনি। কত জায়গায় চাকরি করেছে ঠিক নেই, ওই মেজাজ নিয়ে কোথাও টিকে থাকেনি। স্টুডিওর চাকরিও কতবার যায় যায় হয়েছিল ঠিক নেই, প্রতিবারই ওই বটুকি বাঁচিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত
দোষটা পুরোপুরি রাধাকান্তরই ধরে নিয়েছিল কাজললতা। পয়সাওয়ালা মালিকের যদি স্বভাব চরিত্রের বালায় না থাকে তো তার কি? আর ঈষৎ মত্ত অবস্থায় রাধাকান্তর আঁকা সিন অপছন্দ হওয়ার ফলে ঘরের বউকে টেনে একটা নিম্ন স্তরের রসিকতা করে ফেলেই থাকে যদি, তো সেই জন্য গায়ে ওরকম ফোসকা পড়তে গেল কেন? আর রাগ হয়েছে বলে কি একেবারে মালিকের গলা টিপে ধরতে হবে? কি হয়েছিল না হয়েছিল বটুকের মুখে সবই শুনেছিল কাজললতা। রাগ তো বলতে গেলে বিয়ের পর থেকে তারও কোন স্বাদ আহ্লাদ মিটেছে তার? ভাত দেবার মুরুদ নেই, কিল মারার গোসায়। অথচ কত রকম স্বপ্নই ছিল ছিল বিয়ের আগে। যে ঘরের মেয়ে কাজললতা, বিয়ের আগে তার রীতিমতো প্রতিপত্তি ছিল বলা চলে 5 জনের কাছে। ওর মতো সুন্দরী গোটা ব্যারাকের মধ্যে আর একজনও ছিল কিনা সন্দেহ। তার বাবা ছিল পুলিশ ব্যারাকের বাজার সরকার, তাই স্বামীর থেকেও বটুকের কাজটা অনেক বেশি পছন্দ হতো তার। তাছাড়া বটুক তার শিক্ষা দীক্ষার কদরও করতে জানত। ক্লাস 9 পর্যন্ত পড়েছিল কাজললতা, সেটা ওদের পরিবারে কম কথা নয়। এই লেখাপড়া আর এই চেহারা দেখেই পরন্ত মানি বংশের ছেলে হয়েও তাকে মনের আনন্দে নিজের ঘরে নিয়ে গিয়ে তুলেছিল রাধাকান্ত। কিন্তু দুদিন না যেতেই রূপের কদর, শিক্ষার কদর সব যেন ঘষা পয়সা। তার উপর উঠতে বসতে শাসন। কাজললতার একটু সাজতে গুজতে ভালো লাগে, বিকেলে একটু রাস্তায় এসে দাঁড়াতে ভালো লাগে, আর সিনেমা দেখতে আর সিনেমার গল্প শুনতে কত যে ভালো লাগে তার ঠিক নেই। এই জন্যই কি লোকটা কম গঞ্জনা দিয়েছে তাকে? এঁটে উঠতে পারে না শুধু বটুকের সঙ্গে। দুজনা ঝগড়া হয়, রাগারাগি হয়, কিন্তু বটুকের স্বভাব উল্টো করলে আবার ভাবও হয়। তাছাড়া উপকার তো কম করে না, ভাবনা করে যাবে কোথায়? বটুক যখন সিনেমার গল্প করে বা কখনো জোর করে সিনেমায় নিয়ে যেতে চায়, অনেক সময় ইচ্ছে না থাকলেও লোকটা বাধা দিতে পারে না। চাকরি যাবার পর দিনে দিনে মেজাজের উন্নতি হতে লাগলো রাধাকান্তর। মুখের দিকে তাকাতে ভয় করত কাজললতার। এদিকে দিন চলে না এমন অবস্থা। সেই দুঃসময়ে বটুক একটা মস্ত লোভনীয় প্রস্তাব দিয়েছিল কাজললতাকে। দিন পিছু 10 টাকা হারে ছবিতে মুখ দেখাতে আপত্তি কি কাজললতার? কোথায় একটু কাঁদতে হবে, কোথায় একটু হাসতে হবে, কোথাও বা কিছুই করতে হবে না। সপ্রতিভভাবে একটু কাজ করতে পারলে উন্নতিও অবধারিত। 10 টাকার 20, 25, 50-এও গিয়ে ঠেকতে পারে একদিন। বটুকেরই হাত, সে অনায়াসেই ব্যবস্থা করে দিতে পারে। রাধাকান্ত বাড়ি ছিল না, কাজললতা তার জন্য অপেক্ষা করছিল আর বাতাসে সাঁতার কাটছিল। তারপর রাধাকান্ত বাড়ি আসতেই বটুকের প্রস্তাবটা আরো বিস্তৃত করে তার চোখের সামনে তুলে ধরেছিল। রাধাকান্তর বুঝতে সময় লেগেছিল একটু, শেষ পর্যন্ত বুঝেছিল ঠিকই। সেই মুখের দিকে আর সেই চোখের দিকে চেয়ে কাজললতা সভয়ে পায়ে পায়ে সরে দাঁড়িয়েছিল, ভয়ে কাটছে। আর ঠিক সেই মুহূর্তে বটুকের একদিনের গল্প মনে পড়ে গেল তার। কবে নাকি এক পরিচিত জ্যোতিষ 2 বন্ধুর হাত দেখে রাধাকান্তকে বলেছিল, রাগটাগগুলো সামলাও একটু, কবে না খুন করে ফাঁসি কাটে ঝুলতে হয়। হঠাৎ মনে হলো সেই বিভৎস খুনি উঁকি ঝুঁকি দিচ্ছে লোকটার চোখে মুখে। সেই কটা ত্রাসের মুহূর্ত কাজললতা ভুলবে না বোধহয়। এরপরেই দিন ফেরাবার জন্য উঠে পড়ে লেগেছিল রাধাকান্ত। দেশে কিছু জমি জমা ছিল, চেষ্টা চরিত্র করে তাই বিক্রি করে এলো। হাসি মুখ তার, হাতে 3,500 টাকা। কাজললতার কাছে প্রায় অবিশ্বাস্য অঙ্কের টাকা। রাধাকান্তর মন স্থির, চাকরি আর নয়, গোলামি আর নয়, বরাত জোরে ভালো ঘর পেল একটা। অবশ্য তার জন্য সেলামি গুনতে হলো 1000 টাকার উপর। তারপর দিন কতক নাওয়া খাওয়া ভুলে নিজের হাতে সাইনবোর্ড আঁকল সে।
দোকানের নাম শুনে তখন হেসে বাঁচেনি কাজললতা। দুজনার ঘর মাথায় আসেও। সেই সাইনবোর্ড শেষ হতে চোখে পলক পড়ে না কাজললতার। মাঝখানে বড় বড় লাল আগুনের হরপে দোকানের নাম, আর দুমাথা দাঁড়িয়ে পরস্পরের দিকে চেয়ে আছে একজন মেয়ে আর একজন পুরুষ। মুচকি হেসে রাধাকান্ত মেয়েটাকে দেখিয়ে বলেছিল, তোমার মুখের আদল এনে দিলাম। শোনার পর কাজললতার মনে হচ্ছিল সে এই রকমই যেন খুশির আনন্দে তাগিদ দিয়েছিল, ওই লোকটার মুখও বদলাও। রাধাকান্ত বলেছে, দোকানে তাহলে কেউ ঢুকবে না। দোকান হয়েছে, স্টেশনারি আর ছোটখাটো হোশিয়ারি মিলিয়ে একসঙ্গে দোকান। এই সঙ্গে নৈমিত্তিক ঘরকন্নার সামগ্রীও কিছু রেখেছে। দোকান করতে বসে রাধাকান্তর নেশা চেপে গেল যেন। কম করে আরো 1000 টাকা চাই চাই। এবার স্ত্রীকেই পরামর্শ দিল টাকাটা বটুকের কাছ থেকে ধার পাবার চেষ্টা করতে। নিজে চাইলে দেবে কিনা সন্দেহ, কিন্তু কাজললতা চাইলে নিরাশ করবে না হয়তো। যেমন করে হোক জোগাড় করে দেবে। দিল, ধার করেই এনে দিল বাকি। বলা মাত্র এত টাকা ধার পায় যে তার উপর কাজললতার একটু শ্রদ্ধা বাড়াও স্বাভাবিক। দোকান চলতে লাগলো। কাজললতাও যখন দোকানে কাজ করার প্রস্তাব দিল, রাধাকান্তর খুশি ধরে না। লোক তাহলে আর একজনের বেশি রাখতেই হবে না, আর স্বামী স্ত্রী দুজনে দোকান চালাচ্ছে, এই বৈচিত্র্য যে লোক টানবে তাতে তার একটুও সন্দেহ ছিল না। 6টা মাস এই এক নেশার মধ্যেই কেটে গেল, কিন্তু টাকায় টান পড়ছেই। দোকানের টাকা ভেঙেই খেতে হচ্ছে। দোকান বড় করতে হলে আরো টাকা চাই। ওদিকে বটুকের কাছ থেকে আর টাকা পয়সা দূরের কথা, আভাসে ইঙ্গিতে আগের টাকাই ফেরত চায় শেষে। যার কাছ থেকে টাকা এনে দিয়েছিল সে তাগাদা দিচ্ছে। ইদানিং বটুককে একটু খাতির করেই চলছে রাধাকান্ত। কাজললতাও। লোকটা উপকার তো কম করে না, ফাঁক পেলে দোকানে এসে দাঁড়ায়, সাহায্য করে। সেই লোক টাকার কথা বলতে রাধাকান্ত বিপদ গুনল। আবার স্ত্রীকেই পরামর্শ দিল ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা রাখতে। বোঝাতে গিয়ে তাকে চোখই রাঙালো কাজললতা। এখন টাকা চাইছেন মানে? টাকা দেব কোত্থেকে? উল্টে আরো টাকার জোগাড় দেখুন। বটুক হেসেছে একগাল, বলেছে, তুমি বললে তাও পারি না এমন নয়। এদিকে দোকান করার নেশা কাজললতার অন্তত কমে আসছিল একটু একটু করে, আর সেটা যে ঠাট্টা ইশারায় কমিয়ে আনছিল বটুকি, সেটা তখন অন্তত মনে হয়নি। এই দোকান করার ফাঁকে লোকটা আপন মনের মতো আরো অনেক কাছে এসে গেছে। রাধাকান্ত মাল সংগ্রহের কাজে বেরোয়, দোকান চালায় তখন বটুক আর কাজললতা। বটুক নিজের কাজ কামাই করে প্রায়ই, তার সঙ্গে দাঁড়িয়ে হাসি আনন্দের মধ্যে দোকান চালাতে ভালোই লাগে কাজললতার। ফাঁক পেলে বটুক সিনেমার মজার মজার গল্প শোনায় তাকে, বিশেষ করে আর্টিস্টদের গল্প। কাঁচা নোট কিভাবে ছড়িয়ে পড়ে আছে সেখানে, সেই গল্প। এক্সট্রা আর্টিস্টকে ইচ্ছা করলেই সে নাকি এখন দিন পিছু 10 টাকার জায়গায় 20 টাকাও পাইয়ে দিতে পারে। শুনে কাজললতার বুকের ভিতরে দোলা লাগে, তারপর দীর্ঘ নিঃশ্বাস পড়ে। এদিকে রাধাকান্তর উপর টাকার চাপটা শিথিল করল না সে। অপরদিকে সমর বুঝে কাজললতাকে জানিয়ে রাখল অবুঝ লোকটাকে বশে আনার জন্যই তার এই কারসাজি। চাপে পড়ে কাজললতাকে একটু স্বাধীন হতে দিলে সেই কারি কারি টাকা এনে দিতে পারে। স্বাধীন হতে দিলে কথাটা কোথায় গিয়ে যে স্পর্শ করেছিল কাজললতা জানে না। তার মনে হতে লাগলো বিয়ের পর থেকেই আষ্টে পৃষ্ঠে সে এক অবুঝ শাসনের শিকলে বাঁধা। সেই থেকে মন্ত্রণা শুরু। বটুক আরো বেশি করে ধার সুদের চাপ দিলেও তার আপত্তি নেই। তাকে স্বাধীন হতে দিলে টাকা রোজগার করে সে তো এই দোকানেই ঢালবে, দোকান ফাঁপিয়ে তুলবে।
তাছাড়া যে স্বাধীনতার স্বপ্ন সে দেখছে, তার কাছে এই দোকানও একটা পিঞ্জরের মতো। তার এই স্বপ্নের ঘরে কতখানি এগিয়ে এসেছিল পটু, কাজললতা দেখেও দেখতে চায়নি। তার হাতে কাঁধে হাত রাখলে কাজললতার মুখ লাল হয়েছে। বটুক অমনি টিপ্পনি কেটেছে, থাক, আর ছবিতে নেমে কাজ নেই। তারপর সেই একদিন শনিবার দোকান তাড়াতাড়ি বন্ধ হবে। রাধাকান্ত দেশে গিয়েছিল যদি আরো কিছু টাকা সংগ্রহ করতে পারে। দেশে তখনও তার দখলে মজা পুকুর ছিল একটা। সেদিন ফিরতেও পারে, নাও পারে। ফিরে যদি অনেক রাতে ফিরবে। কিন্তু আসলে রাধাকান্ত যে কোথাও যায়নি সেটা এরা কেউ জানত না। যথা সময়ে দোকানের লোহার দরজা টেনে দেওয়া হয়েছে, কালো ভারী ক্যানভাসের পর্দাটাও। দুজনে ঘেঁষাঘেঁষি দুটো টুলে মুখোমুখি বসে তন্ময় হয়ে জল্পনা কল্পনা করছে। কেমন করে ঘরের অবুঝ লোকটাকে বোঝানো যায়, কি কৌশলে কাজললতা এটুকু স্বাধীনতা আদায় করতে পারে। তার একটা হাত বটুকের হাতের মুঠোয়। সন্ধ্যা কখন পেরিয়ে গেছে খেয়াল নেই। কখন লোহার গেট সরেছে, কখন পুরো ভারী পর্দাটা নড়েছে, তারা টেরও পায়নি। পাবে কি করে? উঁচু কাউন্টারের ওধারে ওদিক ফিরে দুটো নিচু টুলে বসে দুজনে। তবু ষষ্ঠ চেতনা বলে আছে বোধহয় কিছু। কাজললতা মুখ ফিরিয়ে তাকিয়েছে একসময়, পরক্ষণে ভয় বিবর্ণ পাণ্ডুর একেবারে। দুজনেই। কাউন্টারের ওধারে রাধাকান্ত দাঁড়িয়ে। কিন্তু কাজললতা কি দেখেছিল সেই চোখে? আর সঙ্গে সঙ্গে কি মনে পড়েছিল তার? মৃত্যুর আঘাতে স্তব্ধ পশুর শেষ অব্যক্ত যন্ত্রণা আর অব্যক্ত হিংসা যেন গলে গলে পড়তে দেখেছে ওই দুটো চোখে। আর সঙ্গে সঙ্গে মনে পড়েছে সেই জ্যোতিষীর কথা, খুন করে ফাঁসি কাঠে ঝোলার কথা। কেমন করে দোকান থেকে তার সামনে দিয়ে বেরিয়ে গিয়েছিল কাজললতা জানে না। আর কি করবে এখন তাও জানে না। চমকে ফিরল। বটুক প্রায় সঙ্গে সঙ্গেই বেরিয়ে এসেছে। তারপর তারপর দূরে, অনেক দূরে পালিয়ে আসার পর পরপুরুষের লোলুপ হিংস্র বিভৎসতা আর নিত্যয় নগ্ন অত্যাচারী দেখেছে সে। গা ঢাকা দিয়ে থাকা দরকার বুঝিয়ে বটুক পাকিস্তান বর্ডারে এনে ফেলেছিল তাকে। সময় আর সুযোগ বুঝে তাদের ফেরার কথা। কিন্তু ফিরেছিল কাজললতা একাই, খুব সঙ্গোপনে, বটুকের চোখে ধুলো দিয়ে। বটুকের নেশা কেটেছে। কুৎসিত দর্শন লুঙ্গি পড়া লোকের সঙ্গে গোপনে সলা পরামর্শ করতে দেখেছিল তাকে কাজললতা। তার মতলব বুঝেছিল, সেই দিনই পালিয়েছিল। 7 দিন হয় কলকাতায় ফিরেছে। তাকে আশ্রয় দিয়েছে প্রায় অন্ধ এক বুড়ি। ট্রেনে যোগাযোগ তার সঙ্গে। সে তাকে আশ্বাস দিয়েছিল কলকাতায় কোনো বাড়িতে কাজ জুটিয়ে দেবে একটা। বুড়ির কোথাও কেউ নেই তেমন। বোনপুর কাছে এসেছিল। কলকাতায় 2-3টে বস্তি ঘর ভাড়া খাটায় সে। কলকাতায় সে কাজললতা জল জলে সিঁদুরের টিপ কপালে পড়তে শুরু করেছে। শুধু পুরুষের কবল থেকে আত্মরক্ষার তাগিদে, তাদের কৌতূহলের তাড়না থেকে নিজেকে বাঁচানোর দায়ে। কপালের এই জলজলে সিঁদুর একটা জোরালো নিষেধের কাজ করছে শুধু। সত্য মিথ্যে বুড়িমাকে সে বুঝিয়েছে যে সে ভালো নেই। কপালে অমন টকটকে সিঁদুর দেখে সে বলেছিল, আহা, দেখে চোখ জুড়িয়ে গেল। বেঁচে থাক মা, এই সিঁদুরের টানেই মরদটা একদিন ফিরে আসবে দেখিস। দিনে দিনে খুশি উপচে উঠছে নন্দ ঘোষের। সে যেন এমন একজনকে দোকানে লাগিয়েছে ভাবতেও পারেনি। দোকানটাকে নিজের বলে ভাবতে পারে বটে মেয়েটা। সকালে সকলের আগে এসে নিজের হাতে ঝাঁটপাট দেয়, তারপর খুঁটি নাটি যাবতীয় কিছু ঝেড়ে মুছে তকতকে করে তোলে। অন্য মেয়েদের কারো গাফিলতি দেখলে সত্যি সত্যি রেগে যায়, বকাবকিও করে। কাউকে চুপচাপ বসে থাকতে দেখলেও যেন তার চোখ টাটায়। 4টে মাস যেতে না যেতেই দোকানের আসল মালিক যে কে এই ভুল হবার দাখিল অন্য কর্মচারী আর কর্মচারিণীদের।
তাছাড়া নন্দঘোষকে সে পরামর্শও দেয়, এই করুন, এই সব জিনিস দোকানে এনে রাখুন। নন্দঘোষ তার প্ল্যানে কাজ করে, দেখেছে লাভই লোকসান হচ্ছে না। দোকানের একটু ভালোর জন্য এত উদ্বেগ আর এমন উদ্দীপনা দেখে নন্দঘোষ যথার্থ অবাক হয়েছে এক এক সময়। পরীক্ষা করার জন্য ক্যাশের ভারও ছেড়ে দিয়ে রেখেছে এক এক দিন। দিয়েছে বটে, কিন্তু চোখ ঠিকই রয়েছে, একটা নয়া পয়সাও গরমিল হয়নি। নিজের জিনিস নিজে চুরি করার যেমন কথা ওঠে না, এ যেন তেমনই। ওদিকে খদ্দেরও বাড়ছেই। 3 মাসের মধ্যেই নন্দঘোষের ভালো লাগতে শুরু করেছে। এই ভালো লাগাটা দিনে দিনে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। কাজললতা তা ভালো করেই টের পেল, কিন্তু কিছু যায় আসে না যেন। কাজললতা শুধু এই দোকানটাকে বড় করে তুলতে চায় আর সবকিছু ভুলতে চায়। দিনকে দিন এই শুধু এক নেশার মতো পেয়ে বসেছে তাকে। লোকটা দুর্বল হলে যদি তার কর্তৃত্ব বাড়ে আর আরো বেশি নিজের বলে ভাবতে পারে দোকানটাকে, তার একটু আপত্তি নেই। দোকান বড় করে তুলে কাজললতা যেন অদৃশ্য কারো উপর প্রতিশোধ নিচ্ছে আর প্রায়শ্চিত্ত করছে। আর পরপুরুষকে প্রশ্রয় দেওয়া, এখনো কপালের সিঁদুর তেমন করে লোকটাকে কাছে ঘেঁষতে দেয়নি বটে, কিন্তু পর বলে সত্যি কিছু আছে নাকি এখনো? কাজললতা শুধু দোকানটাকে আকাশ ছোঁয়া বড় করে তুলতে চায়, আর কিছুই চায় না। একটু প্রশ্রয় না পেলে লোকটা সে সুযোগ দেবেই বা কেন তাকে? এক এক সময় চমকে ওঠে কাজললতা। তার কি মাথা খারাপ হলো? নইলে মালিকের আসনের ওই লোকটাকে সময় সময় রাধাকান্ত বলে ভাবতে চেষ্টা করে কেন? কেন ভাবতে ইচ্ছে করে যা ঘটে গেছে তা সবটাই একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছু নয়? ক্রমশ কাছে এগিয়ে আসছে নন্দঘোষ। দোকানের উন্নতি প্রসঙ্গে আলোচনার হলে দোকানের নানা সমস্যা নিয়ে আলাপের চলে। এই আলাপ চলে দোকানে যখন আর তৃতীয় কেউ থাকে না, তখন। দোকান বন্ধ হবার পরেও দোকান নিয়ে মাথা ঘামায় দুজনে বসে। নন্দঘোষের মাথা গরম হতে থাকে, হৃৎপিণ্ড লাফালাফি করতে থাকে, চোখের দৃষ্টি বদলাতে থাকে। সেদিন শুক্রবার, একটা মেয়ের চাকরি চলে গেল। ঠাড়ে ঠোড়ে মেয়েগুলো প্রায় হাসাহাসি করত। সেই মেয়েটা সেদিন মুখে মুখে তর্কই করলো কাজললতার সঙ্গে। বলল, তুমি দোকানের কে যে কথায় কথায় চোখ রাঙা? কে সেটা তক্ষণে তাকে বুঝিয়ে দিল নন্দঘোষ। পাওনা গন্ডা মিটিয়ে পত্রপাঠ বিদায় করলো তাকে। পরদিন শনিবার, 3টেই দোকান বন্ধ। বন্ধ হলো। কাজললতা আর নন্দঘোষ ছাড়া আর সকলে চলে গেল। লোহার গেট প্রায় সবটাই টেনে দেয়া হলো। ভারী কালো পর্দা পড়ল। একটু বাদে নন্দঘোষ বেরিয়ে খাবার নিয়ে এলো দুজনের জন্য। প্রতি শনিবারে দোকান বন্ধ হলে কম করে ঘন্টা 2 ধরে দোকানের জিনিসপত্র নতুন করে সাজায় কাজললতা, গোছগাছ করে। নন্দঘোষ ততক্ষণ অপেক্ষা করে আর দেখে চেয়ে চেয়ে। তারপর একসঙ্গে খায় দুজনে বসে। খাওয়া শেষ হলো। কাউন্টারের ওধারে ছোট টুলে মুখোমুখি বসে একসঙ্গে গোটা 5 সমস্যার ফিরিস্তে দিল কাজললতা। নিজেই আবার সমাধানের রাস্তা খুঁজতে লাগলো, কারণ নন্দঘোষ বেশিরভাগই চুপ, চেয়ে আছে, দৃষ্টিটা ঘোলাটে হয়ে উঠেছে। কাজললতার হঠাৎ খেয়াল হলো তার একখানা হাত লোকটার হাতের মুঠোয় চলে গেছে কখন। ওদিকে সন্ধ্যাও কখন পার হয়ে গেছে। কাজললতার 2 চোখ তার মুখের উপর থমকালো। তুমি অত বড় সিঁদুরের টিপ পরো কেন? অস্বস্তি বোধ করে বলেই বোধহয় কথা কটা বেরুলো নন্দঘোষের মুখ দিয়ে। কাজললতা জিজ্ঞাসা করল, ছোট করতে হবে? নন্দঘোষের মুখের দিকে চেয়ে আছে শুধু, জবাব দিয়ে উঠতে পারল না। করলে খদ্দেরের কাছে দোকানের বৈচিত্র্য নষ্ট হবে কিনা ভেবে পেল না। চেয়ে আছে কাজললতাও। সচকিত হয়ে হঠাৎ ভীষণ চমকে
উঠল দুজনেই। কাউন্টারের ওধারে দাঁড়িয়ে আছে কে? কে কাজললতা চিনল না। একটি বউ, কপালে সিঁথিতে সিঁদুর, কোলে একটি ফুটফুটে ছেলে। কিন্তু এই কি দেখছে কাজললতা? এরকম আর কবে দেখেছিল? মৃত্যুর আঘাতে স্তব্ধ পশুর সেই শেষ অব্যক্ত যাতনা আর সেই অব্যক্ত ক্রূর হিংসা যেন গলে গলে পড়ছে এই দুই চোখেও, ঠিক যেমন দেখেছিল রাধাকান্তর চোখে। বিমূঢ় মুখে নন্দকোষের দিকে ফিরতেই কাজললতা বুঝতে পেরেছে ছেলে কোলে বউটিকে। সঙ্গে সঙ্গে নির্বাক পাথর যেন কাজললতা। সামনে নিয়ে নন্দঘোষ রূঢ় কর্কশ গলায় চিৎকার করে উঠল প্রায়, তুমি এখানে কেন? যাও বলছি, এক্ষুনি যাও এখান থেকে। কোলের ছেলেটা ভয় পেয়ে কেঁদে উঠল। বউটির দুই চোখের গলিত ঘৃণা একটা ঝাপটা মারল নন্দঘোষের মুখের উপর। তারপর সেই অব্যক্ত যাতনায় কাজললতার সর্বাঙ্গ আরেকবার ঝলসে দিয়ে যেমন নিঃশব্দে এসেছিল তেমনি চলে গেল সে। নন্দঘোষ শুকনো গলায় জোর এনে আস্ফালন করল, বাড়ি গিয়ে আমি দেখাচ্ছি ওকে মজা। নিশ্চয়ই চাকরি গেছে বলে দোকানের ওই নচ্ছার মেয়েটা গিয়ে লাগিয়েছে। কাজললতা কাঠ। পরদিন থেকে কেউ আর তাকে দেখেনি। আবারও সার জেনেছে কাজললতা, তৃতীয় মানুষ এলে দুজনার ঘর টিকে না। কুসুমকলির ব্যাকস্টেজে আজ পাঠ করলাম শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের গল্প দুজনার ঘর। গল্প পাঠে আমি সহেলি। গল্পটি শুনে কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। আজ পাঠ করলাম শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের গল্প দুজনার ঘর।